গত 8ই জানুয়ারি রাত্রিবেলা 10টার পরে মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের মাতৃমা ভবনে এক খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। সিজার করার পরে 5 প্রসূতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজন প্রসূতির মৃত্যু ঘটে। এই ঘটনায় আমরা খুবই ব্যথিত এবং রোগীর পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই। তবে এই ঘটনার জন্য যে 6 জন পিজিটিকে যেভাবে অন্যায়ভাবে অভিযুক্ত সাজিয়ে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সেই 6 সহকর্মীরা খুবই হতাশ এবং মানসিকভাবে বিধ্বস্ত। তাদের মুখপাত্র হিসাবে আমরা জনগণের সামনে পুরো ঘটনার সঙ্গে জড়িত কিছু তথ্য তুলে ধরতে চাই এবং আমাদের দাবি কর্তৃপক্ষ এবং সরকারের কাছে রাখতে চাই। প্রথমেই আমরা বলতে চাই, 6 জনের মধ্যে 4 জন প্রসূতি বিভাগের পিজিটিদের পরিচয়ে কিছু ভুল ছিল। যেই 2 জন পিজিটিকে ফার্স্ট ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন সেকেন্ড ইয়ার, একজন থার্ড ইয়ার পিজিটি। এছাড়া যেই 2 জন পিজিটিকে থার্ড ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে, তারা ফাইনাল এমএস পরীক্ষা দিয়েছে। আগামী 2-3 মাসের মধ্যে এসআর হিসাবে পোস্টিং পেয়ে স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হবে, কারণ অনেক হাসপাতালেই তাদের উপর আর কোনো সিনিয়র ডক্টর থাকেন না। বারবার সংবাদ মাধ্যমে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা অপারেশন করার ফলে রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয়। তাহলে প্রথম প্রশ্ন আমরা করতে চাই, যাদের এখনো প্রশিক্ষণই নাকি নেই অপারেশন করার, তারা কিভাবে কিছু মাসের মধ্যে সিনিয়র রেসিডেন্ট হয়ে স্বাধীনভাবে অপারেশন করবেন? ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী পিজিটিরা সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে নিজেরা অপারেশন করতে পারেন এবং কিছু ক্ষেত্রে অপারেশনের প্রশিক্ষণ না হলে তারা এমএস ডিগ্রি পান না। বছরের পর বছর প্রত্যেকটা মেডিকেল কলেজে এইভাবেই জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের উপস্থিতিতে অপারেশন করে থাকে। সেই দুর্ভাগ্যজনক রাতেও পিজিটিরা আরএমও এর উপস্থিতিতে এবং তার অনুমতিতেই অপারেশন করছিল। এমনকি অপারেশনের কয়েকটা ধাপে আরএমও নিজেও সাহায্য করেছিলেন। তার উপস্থিতি ওটিতে অন ডিউটি নার্সিং স্টাফদের ডকুমেন্টেশন এবং সিসিটিভি ক্যামেরা থেকে স্পষ্ট। কিছু জায়গায় বলা হয়েছে যে ওটি দীর্ঘ সময় ধরে চলার ফলে রোগীদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এই বিষয়ে আমরা বলতে চাই, যেই সময়টা অপারেশনের সময় হিসেবে দেখানো হয়েছে তা আদতে রোগীকে ওটি কমপ্লেক্সে ঢোকানোর সময় থেকে বেরোনোর পর্যন্ত সময়। সেই সময়ের মধ্যে রোগীর অজ্ঞানের পূর্ববর্তী চেক আপ করা হয়, বাচ্চার হৃদস্পন্দনের শব্দ শোনা হয়, মায়ের প্রসবের নল পরানো হয়, তারপর স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অ্যান্টিসেপটিক ড্রেসিং এবং ড্রেপিং করা হয়, তারপর রোগীর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে রোগীকে খানিকক্ষণ অবজারভেশন করে তারপরে অপারেশন ওটি কমপ্লেক্স থেকে বার করা হয়। সুতরাং আমরা যদি শুধু অপারেশনের সময়টুকু দেখি, তা আসলে 45 মিনিটস থেকে টু 1 আওয়ার্স। বিগত বছরগুলির সব স্ট্যাটিস্টিক্স দেখলে সব অপারেশনের একই সময়সীমা 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দেখা যাবে। গাইনি এবং অ্যানাস্থেসিয়ার এই একই পিজিটিদের টিম এর আগেও বহু মুমূর্ষু রোগীর চিকিৎসা এবং অপারেশন করেছে। কখনোই এই ধরনের জটিলতা পরপর এতগুলো রোগীর ক্ষেত্রে দেখা যায়নি। এক্ষেত্রে অপারেশনের কোনো ত্রুটি যে ছিল না তা মৃত রোগীর ময়নাতদন্ত রিপোর্ট থেকেই স্পষ্ট। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আমি ইংরেজিতে করে বলছি, যেটা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, on removal of stitches, anterior abdominal wall muscles and the uterus as well are seen stitched securely in layers। অর্থাৎ সিজার অপারেশনে প্রসূতির উদরে যেই 7টি স্তর কাটা হয়, সেই 7টি স্তর সুচারু রূপে সেলাই করা অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ হিসেবে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, ডেথ ওয়াজ ডিউ টু মাল্টি অর্গান ফেলিয়ার ডিউ টু সেপটিক শক অ্যাজ নোটেড। অর্থাৎ কোন রকম সংক্রমণ থেকে রোগীর শকে গিয়ে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। অপারেশন এবং অ্যানাস্থেসিয়ার ত্রুটিজনিত কারণে এইভাবে রোগীর মৃত্যু হওয়া অস্বাভাবিক। Justice! We want justice! We want justice!